শুভ দুপুর, শুভেচ্ছা, শুভ সময়। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের সরাসরি চ্যানেলের স্টুডিও থেকে আপনাদের প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকাকথনের আজকের আয়োজনে। আশা করছি যে যেখানে বসে এই মুহূর্তে আমাকে দেখছেন তারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর রয়েছেন। এবং আজকের আয়োজন শুরু করতে চাই একটি তথ্য দিয়ে। একটি তথ্য দেওয়া প্রয়োজন যারা বাংলা চলচ্চিত্র ভালোবাসেন, বাংলা চলচ্চিত্র উপভোগ করেন সবসময়, তাদের জন্য বিশেষ করে। আমাদের দেশের প্রথম হাস্যরসাত্মক চলচ্চিত্র এবং একমাত্র হাস্যরসাত্মক চলচ্চিত্র কোনটি কেউ কি বলতে পারবেন? যদি বলতে না পারেন তাহলে আমি বলে দিচ্ছি। সেটি হচ্ছে 13 নম্বর ফেকু ওস্তাগার লেন। এবং সেই চলচ্চিত্র নিয়ে আজকে কথা বলবো। সেই চলচ্চিত্রে যে কি বলবো, লিড ক্যারেক্টার যিনি ছিলেন আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী, চিত্রনায়িকা এবং ফোক সম্রাজ্ঞী এবং রূপবান কন্যা খ্যাত চিত্রনায়িকা আমাদের শ্রদ্ধেয় সুজাতা আছেন আমাদের সঙ্গে। ম্যাডাম, স্বাগত আপনাকে, শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ আপনি আজকে আমাদের স্টুডিওতে এসেছেন। তোমাকে শুভেচ্ছা, তোমাকে ধন্যবাদ। কেমন আছেন? আছি, আল্লাহর রহমতে ভালো আছি। ম্যাডাম, বললাম তো আজকে ইনফরমেশনটা দিয়ে শুরু করলাম এবং এটি আমাদের জন্য অনেক আনন্দের, যেরকম একটি চলচ্চিত্র নিয়ে আজকে আমরা চ্যানেলের পর্দায় কথা বলতে যাচ্ছি। এবং আরও একটি তথ্য দিয়ে রাখি যে এই চলচ্চিত্রটি আজকে চ্যানেল আইতে অন এয়ার হতে যাচ্ছে এবং সেই সঙ্গে আমাদের যে স্ট্রিমিং প্ল্যাটফর্ম আই স্ক্রিনে আজকে এটি আপলোড হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই দেখতে পারবে আজকে থেকে। তো প্রথমে যদি একটু স্মৃতিচারণ করি ম্যাডাম, প্রথম হাস্যরসাত্মক চলচ্চিত্র আমাদের দেশের একমাত্র, এবং এটা বলতে হয় বারে বারে, একমাত্র চলচ্চিত্র, এবং এটিতে অভিনয় করার অভিজ্ঞতাটা নিশ্চয়ই অন্যরকম ছিল। এবং এত আগে যেহেতু ঘটনা, আজকে থেকে 60 বছর আগে এই ঘটনাটি, এই ছবিটি বানানো হয়েছিল, সেটা সম্পর্কে শুনতে চাই। কিভাবে আজকে মনে করবেন সেই চলচ্চিত্রের কথা? মনে করবো ওই জন্য যে এইটা 13 নম্বর ফেকু ওস্তাগার লেন, এটা যখন শুরু হয় আমার কাছে খুব ভালো লেগেছে। এবং আমার দুঃখ যে এই পর্যন্ত আর একটা ছবি এরকম হলো না, হয় নাই এখনো পর্যন্ত আর কি। তো ওটা এত হাসি, খান জাহানুলের লেখা ছিল, খান জাহানুল ভাই এবং রূপবান খ্যাত সালাউদ্দিন সাহেব, উনি প্রডিউসার ছিলেন, আর পরিচালক ছিলেন যে বশির ভাই, এডিটার। আর খান জাহানুল ভাইয়ের লেখা, উনি সব কিছু আর কি, উনি একজন জিনিয়াস ছিলেন আর কি। এত খুব ভালো অভিনেতা ছিল, ভালো রাইটার ছিল। তো আমরা কোনোদিন এই নাটকটা আমরা দিনে কোনোদিন শুটিং করতে পারিনি, রাতে করা হয়েছে। রাতে করতে হতো, যে দিনের বেলা একটু লোকজন বেশি হলে তো এত হাসির নাটক যে কেউ, মানে আমরা কোনোদিন এক থেকে ওকে করতে পারি নাই, মানে হাসতে হাসতে এটা ইয়ে হয়ে যেত। হ্যাঁ, যেমন একটা সিন আরম্ভ হবে, আমি সুমিতা দি, আনোয়ারা ছিল, সুমিতা দি ছিল, সিরাজ ভাই ছিল, হয়তো একটা শুটিং শুরু করলাম, একটা ডায়লগে সুমিতা দি হেসে দিয়েছে, এবং হেসে দিল কাট কাট কাট, তারপরে হয়তো আর একটা হলো, আমি হেসে দিলাম, মানে কন্ট্রোল করতে পারতাম না, এত হাসির আর কি, যে চিন্তার বাইরে আর কি। তো কোনো সময় ডাইরেক্টর হেসে দিত, তখন আর কি বশির ভাই এবং সালাউদ্দিন মামা চিন্তা করলেন যে এটা আমরা দিনের বেলা করতে পারবো না, পাবলিকে হেসে দিতে পারে, পাবলিক অনেক গেস্ট থাকতো, আর পাবলিকের দেখার কেউ দেখতে আসতো, তখন তো বেশি পাবলিক অনেক বড় ব্যাপার তখন, হ্যাঁ পাবলিক ছিল, আসতো না ভিতরে, তবু 2-4 জন যে আসতো, মানে হাসিটা চেপে রাখতে পারতো না, মুখটা দিয়ে চেপে রাখতে পারতো না, এত হাসির আর কি। তো বলে যে আমরা রাত 10টার পর এটা শুটিং করব, 10টার থেকে সকাল 6টা, এই 10টার থেকে 6টা পর্যন্ত আমরা শুটিং করতাম। এই একটি কারণে, এই কোনো দিন একটা থেকে কেউ যদি এখন দেখে ওটা, যে যদি থাকে, এখন তো নাই, আমি বলছি যে এক থেকে কোনো দিন এটা ওকে হয় নাই। যেমন আলতাফ ভাই ছিল, খান জাহানুল, আলতাফ ভাই ছিল সুমিতাদির বাসার চাকর, আর খান জাহানুল ভাই ছিল আমাদের, আমি আনোয়ারা কামাল আহমেদ, উনি এক ফ্যামিলি। যেমন আমাকে ডাকলো ঝগড়া করার জন্য, ওই পাশের বাসার ঝগড়া সাথে পেরে উঠছে না আনোয়ারা কামাল ভাই, তখন আমাকে ডেকে নিয়ে আসলো, আনোয়ারার বোন হয়েছে আমি। তো আমি ঢুকতে ঢুকতে বললাম যে এই বুবু, এই তোমার এই বাড়িতে কত ভাড়া দাও? বললো যে বেশি না রে। তো আমি কত? বললো 200 টাকা। তো তখন কিন্তু 200 টাকা মেলা, আমি 200 টাকা, বললো দিই না তো। আচ্ছা, এই যে মানে 200 টাকা ভাড়া কিন্তু দিই না তো, 400 হোক 500 কিন্তু দিত না। এইরকম যে অনেক অনেক ডায়লগ আছে আর কি।
মানে বলে শেষ করা যায় না। একদম ম্যাডাম, আমরা শুনবো আরো স্মৃতিচারণা শুনবো। আমরা একটু পোস্টারটা দর্শককে দেখাতে চাই প্রথমে। তখনকার সেই পোস্টার 13 নম্বর ফেক ওস্তাগারলিনের পোস্টারটি হয়েছিল। এবং আরও একবার একটু বলতে চাই যে আজকে বিকেল দুপুর 3:05 চ্যানেল আইয়ের পর্দায় আপনারা দেখতে পাবেন। এবং সেই সঙ্গে একই সঙ্গে সাইমেন্টালাসলি আমাদের আই স্ক্রিনে এটি আপলোড হচ্ছে। আজকে থেকে স্ট্রিম করা শুরু হবে দেশের প্রথম হাস্যরসাত্মক চলচ্চিত্র এবং একমাত্র। এবং আমরা প্রমোশনটা দেখাতে চাই দর্শক, আপনাদের একটু চোখ রাখবেন চ্যানেল আইয়ের পর্দায়। কত মাত্র দোস্ত? বাবার কিরে 1 পয়সা মারিনি। দুলা ভাই চেপে যাও, ওরা ভাড়া চাইতে আসবে। আসুক, তোমার বোনও দিন দিন ওই বাড়িওয়ালির মতো ঝগড়া করে। চুপ করো। বাংলাদেশের একমাত্র হাসির ছবির 60 বছরে আরে আমি তো সত্যি সত্যি রাজি হইনি, উপায়ন্তর না দেখে রাজি হয়ে আব্বাকে সাময়িক সন্তুষ্ট করলাম। চ্যানেল আইয়ের নিবেদন 13 নম্বর ফেকু ওস্তাগারলেন। আপনার নাম লিখে নিতে, ওই নামে একটা কবিতা লিখতে চাই। ফাল্গুনের কাছে লাভ লেটার লিখেছি। লাভ লেটার? জি স্যার। লাভ লেটার কি গো? প্রেমপত্র। খুব খারাপ জিনিস। উপভোগ করুন আজ বাংলাদেশ সময় দুপুর 3:05 এবং একই সঙ্গে আপনার নিজস্ব ওটিটি আই স্ক্রিনে। কি করছো লক্ষ্মীটি? একটু সহ্য করে থাকো, আসতেই মারবো। 13 নম্বর ফেকু ওস্তাগারলেন শুধুমাত্র চ্যানেল আইতে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন। এবং আই স্ক্রিনে যারা এখন সাবস্ক্রাইব করেন তাদেরকে বলছি অ্যাপল স্টোর থেকে কিংবা আপনার গুগল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে হবে আই স্ক্রিন, তারপর সাবস্ক্রাইব করতে হবে। তাহলে আপনারা দেখতে পারবেন এই কন্টেন্টটি আজকে দুপুর 3:05 চ্যানেল আয়ের পর্দায়, সেই সঙ্গে একই সঙ্গে আই স্ক্রিনেও। ম্যাডাম, আই স্ক্রিন কি ব্যবহার করা হয়? মানে ওটিটি কি দেখা হয়? মানে অনলাইনে কি ছবি দেখতে পারেন? না, টেলিভিশন দেখেন? টেলিভিশন দেখি, খবর টবরগুলো দেখি আর কি। এই আর এই তো, আর এখন টেলিভিশন দেখাটাও সময় কম হয়, কারণ বয়সও হয়ে গেছে, একটু আল্লাহ আল্লাহ করতে হয়। জি, ওইদিকে একটু টাইমটা বেশি দিই আর কি। বাহ, চমৎকার। আমি শুনছিলাম ম্যাডাম গ্রিন রুমে আপনি বলছিলেন অনেক গল্প আমাদেরকে। ম্যাডাম, সেই সময় যখন আপনি চলচ্চিত্রের শুটিংটি করলেন, দেশের প্রথম হাস্যরসাত্মক চলচ্চিত্র এবং একমাত্র, তখন আপনার বয়স কত ছিল? বয়সটা যদি বলে দিই তাহলে নাতি তার বিয়ে করবে না। তারপরে মনে আছে কিনা, মানে কেমন ছিল বয়স সেই সময় যখন শুরু? অল্প ছিল, আমার অত মনে নাই যে কত হবে, কিন্তু আচ্ছা। অল্প ছিল আর কি। আচ্ছা। আর আমি খুব ছোট বয়সে রূপবানটা যখন করি তখন আমার খুব বয়স অল্প আর কি। রূপবান করি আমি 64 সালে, 65 সালে রিলিজ হয়। জি। ডিসেম্বরের 4 তারিখে। আচ্ছা। আর ফেক ওস্তাগারলেন 66-তে হয়েছিল এটা, 66 হ্যাঁ। জি, কাছাকাছি আর কি, তখন তো খুব অল্প বয়সে। এই চলচ্চিত্রের কাস্ট কিভাবে হলেন ম্যাডাম? মানে কে ডাকলো বা কিভাবে কি হলো? আমি ধারাপাত করেছিলাম সালাউদ্দিন, আমার জি। প্রথম ছবি। তারপরে তখন তো এইরকম এখনকার মতো না যে একটা যে কোনো মেয়েকে নিল হিরোইন, সে পারুক আর না পারুক, শিখালো না, কিছু করলো না। তখন আমাদের সময় যে এই ছবিতে সুজাতাকে লাগবে, সুজাতাকেই ডাকবো, এই ছবিতে শাবানাকে লাগবে, শাবানাকে ডাকবে। জি। যাকে যে ছবিতে চরিত্র লাগবে সে চরিত্রের নায়িকাকে কাস্ট করা হতো। ওকে। তো এই জন্যে ছবিগুলো ভালো হতো। আর ডাইরেক্টরও, আমি সবসময় বলে আসছি, এটা পুরানা কথা, যে আগে ছিল কাঁচা বাড়ি আর পাকা মাস্টার, আর এখন হয়েছে পাকা ঘর কাঁচা মাস্টার। বাহ, চমৎকার এটা তো আমি সবসময় বলে আসছি যে এখন অনেক উন্নতি হয়েছে, কিন্তু আমাদের মনের দিক দিয়ে আমরা উন্নত হতে পারি না। তবে আমি পরে ভুলে যেতে পারি, আমি চ্যানেল আইকে আমি ধন্যবাদ দিব আর কি, যে ফেকু ওস্তাগারের মতন একটা নামই মনে করার ছবি, একটা ইতিহাস, এটা মনে রেখে যে তারা আজকে এটা চ্যানেল আইতে দেখাবে, তার জন্য আমি সাগরকে অনেক ধন্যবাদ জানাই। দেখাতেই হবে ম্যাডাম, আমাদের দেশের একমাত্র হাস্যরসাত্মক চলচ্চিত্র। হ্যাঁ, কেন এটা যে দেখাবো? তারা মনে রেখেছে এবং গুরুত্ব দিয়েছে আর কি। তো এইটার জন্য চ্যানেল আইকে অসংখ্য ধন্যবাদ। আন্তরিক ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, আপনার চলচ্চিত্রে আপনার চরিত্রের নাম ছিল ফাল্গুনী, তাই না? এবং খুবই গুরুত্বপূর্ণ চরিত্র ছিল, এবং পাশাপাশি আরও অনেকেই অভিনয় করেছেন। তাদের কথা যদি একটু জিজ্ঞেস করি, হ্যাঁ, স্মৃতিচারণ করবেন বলো। কিনা?
আপনি আপনার কাছ থেকে শুনতে চাইবো যে তখন যে শুটিং করেছিলেন কার কথা শুনতে চাও সেটা বলে আমি বলি। আপনার সহশিল্পী যারা ছিলেন যাদের সঙ্গে কাজ করেছেন আপনি সেই চলচ্চিত্রে। হ্যাঁ, যেমন প্রথমে আসি রাজ্জাকের কথা। রাজ্জাক তো আমার সাথে কাজ করে নাই ওই ছবিতে। জি রাজ্জাক একটা বোধহয় ওই রঞ্জনা ছিল, ওই রূপবানের যে তাজেল করেছিল চন্দনা, তার বোন রঞ্জনা আর কি। তার সাথে একটা রোমান্টিক একটা সিন ছিল তখন। তখন সে রাজ্জাক ছিল না আর কি। জি রাজ্জাক ওটা করেছিল। তো রাজ্জাক এসে সালাউদ্দিন মামার ওখানে বসে থাকতেন আর কি। তো আমি তখন তো আমি বেশ নায়িকা টাইকা আর কি। তা আমি একদিন সালাউদ্দিন মামাকে মামা বলতে যে মামা এই লোকটা এখানে তো প্রায় বসে থাকে, সব সময় তো দেখি। বলে ওই যে অ্যাক্টিংয়ের জন্য আসে। হ্যাঁ, তা আমি যে দেন না, একটা মানুষ এতদিন বসে থাকলেও তো মানুষের একটু মায়া হয়। তো আমার কথা শুনে যে মামা দিয়েছে তা না, তো ওই তখন হ্যাঁ আমি বলেছিলাম। তারপর ওই ক্যারেক্টারটা তাকে দেওয়া হয়েছিল আর কি। তারপরে তো রাজ্জাক কোথায় উঠে গেল কিন্তু বলার অপেক্ষা রাখেন আর কি। আর সুমিতাদি ছিল, আনোয়ারা ছিল। আনোয়ারা তো আমার খুব বেস্ট ফ্রেন্ড আর কি। মানে যখন অ্যাক্টিং করতাম সহশিল্পীরা যা ছিল, মানে আমরা যে অ্যাক্টিং করছি আমার আসলে কিন্তু এটা আমি বানিয়ে বলছি না, আমার মনে হয় না যে আমি অভিনয় করছি। মনে হচ্ছে ওই যে বাসায় যেমন হয়, যেমন ঝগড়া করছি, যেমন আগে ওরাই কথা বললো ঝগড়া করছি, এটা মনে হচ্ছে কি সত্যি। মানে এটা যে একটা মেকি, যার জন্য মনে হয় যে এই ছবিটা এত ভালো হয়েছে আর কি। এটার মধ্যে কোনো আমাদের সহশিল্পী যারা, সুমিতাদি খুব মাই ডিয়ার, সিরাজ ভাই খুব মাই ডিয়ার, খান জয়নুল, আলতাফ হোসেন, আনিস ভাই ছিল, এই আরও অনেক আছে আর কি, বেবি জামান। মানে মনে হতো কি আমরা যখন সেটে যেতাম তার মধ্যে একটা পরিবারে আমরা ভাই বোন যাকে যা ডাকি এরকম, ওই ফিলিংসে আমরা অভিনয়টা করতাম। এই ফিলিংসের কথা যেহেতু বললেন ম্যাডাম, আমরা এই মুহূর্তে আপনাকে সেই নস্টালজিক ফিলিংস একটু ফিরিয়ে নিতে চাই। আমরা সেটে যেতে চাই, যে সেটে শুটিং হয়েছিল, মানে চলচ্চিত্রটা অংশ দেখাতে চাই। চলুন প্রিয় দর্শক। এটা 4 নম্বর বাড়ি? হ্যাঁ, কাকে চাই? মিস্টার কবির বলে কি কেউ এখানে থাকেন? কে? মিস্টার কবির। মিস্টার কবি? বলুন মিস্টার চোর, মিস্টার কোট্রেন্সি। থামুন, উনি এখানে থাকেন কিনা তাই বলুন। হ্যাঁ থাকেন, ওই ঘর ভাড়া না দিয়ে দিব্যি ফাউ বাস করার ফন্দি বের করেছেন। ন্যাচারালি, অসুবিধা থাকলে ভাড়া দেবে কোত্থেকে? কি বললেন? এই তুমি বলবে না, জানো আমি কে? এই যে বলেই যান না স্যার, আপনি কে? আই মিস্টার, সাবধান যদি কিছু বলবেন। না না, কোশ্চনে কইব একেবারে পুরা তোতলা, এটা কি বাড়া করে আনছে? মনে হচ্ছে এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যায়। যত সব এলাম ভালোভাবে দোষটা স্বীকার করতে, তা তেজ কত। আবার পাবলিসিটি করা হচ্ছে বাড়ি ছেড়ে চলে যাও। তা যাক না, শাড়ির আঁচল দিয়ে কি কেউ বেঁধে রেখেছে? আপনার আমাকে দলে বিরাম ছাড়া তো কোনো পথই দেখতেছি না। গল্পেও সেরকম একটা আভাস পাচ্ছি। সেই দিকে আমার চরিত্রটা কি জাতুলা তুলেছে না পাশে, যাকে বলে একটা মহান চরিত্র। কি মধ্যে হলে ধ্বনি রে সারে গামা পা গান নাই পা নাই নাই কিছু মাপা ছেড়ে গলা ছেড়ে তাই ছেড়ে লোক লাজ পিলে ফাটা গান গায় জান ফাটে বাজ। আমরা খানিকটা দেখলাম চমৎকার এই চলচ্চিত্রের একটু অংশ, এবং তুমি দেখতে দেখতে হাসছিলে। হ্যাঁ আমি হাসছিলাম। জি ম্যাডাম, প্রত্যেকটা সংলাপই মনে হচ্ছে আমার কাছে অনেক হাস্যরস। হ্যাঁ একদম একদম। ম্যাডাম এই যে বাড়িটি দেখলাম আমরা, যে বাড়িতে শুটিংটি হয়েছে, আমি শুনেছি যে এই পুরো এই বাড়িতেই পুরো শুটিংটাই নাকি কমপ্লিট হয়েছে। এটা সেটে ছিল, তখন ছিল 1 নাম্বার সেট আর কি, একটাই সেট ছিল তখন। আচ্ছা, এবং এটা এই চলচ্চিত্রের জন্য বানানো হয়েছিল? হ্যাঁ, এটা না, এই সেটটা তো এফডিসি, তো ওইখানে আমরা এই সেটটা ফেলেছিলাম আর কি। তো 1 নাম্বার সেট একটাই ছিল। তো তখন তো আর কারো বাড়িতে কেউ শুটিং টুটিং করতো না। এই তখন আর কি যে 1 নাম্বারে যেমন ফেকুস্তা গেলেন 15 দিন শুটিং হবে, ওই 15 দিন ফেকুস্তা গেলেন থাকতো, আবার হয়তো 15 দিন আরেকজন নিত আর কি। এইভাবে চলতো আর কি, একটা সেটে কাজ চলতো আর কি। ম্যাডাম আপনি যেমন বলতে বলতে স্মৃতিচারণা করতে করতে বললেন যে আগে যেমন পাকা বাড়ি ছিল না, আগে কাঁচা বাড়ি ছিল, পাকা মাস্টার ছিল। তো আগে যেমন একজন সহশিল্পীর সঙ্গে বন্ধুত্বটা তো ছিল অনেক বেশি, আপনি বললেন। এখনকার তুলনায় তখন বন্ধুত্বটা কেমন ছিল আপনাদের, জিজ্ঞেস করি।
এখন বন্ধুত্ব তো আমার সেরকম কারোর কাছে নাই, কারণ আমার যে বন্ধু সেই বয়সের এখন অনেকেই নাই, যারা আছে তারা ছেলের মতন ভাইয়ের মতন আর কি। তো বন্ধুত্ব ছিল, বন্ধুত্ব চেয়ে সম্পর্কটা ছিল বেশি। যেমন আচ্ছা। আনোয়ার ভাই, সিরাজ ভাই, এরা আমরা কিন্তু ভাইয়ের মতন দেখতাম। যেমন আমি হয়তো পাটা উঠায় বসে রয়েছি, আনোয়ার ভাই ঢুকলো, সিরাজ ভাই ঢুকলো, পাটা নামিয়ে ফেললাম। এই যে সম্মানবোধ, শ্রদ্ধাবোধ এবং বাচ্চা ছোটদের স্নেহ করা, এটা মানে যেমন পরিবারে যেমন আছে না, আমাদের ফিল্মটা কিন্তু এরকম পরিবার ছিল। আমরা বলতাম কিন্তু যে আমাদের এফডিসিটা সেকেন্ড হোম, বাড়ি হচ্ছে। আমরা এফডিসিতে যে শুটিং না থাকতো আমরা পাগল হয়ে যেতাম, শুটিং নাই কেন। আর আগে যেমন এখন অনেকে শুনি এর সাথে ওর কথা বলে না, ওর সাথে ওর কথা বলে না। আগে এক সেটে কবরী হচ্ছে, এক সেটে শাবানা আছে, এক সেটে আমি আছি। শাবানা তো খুব একটা ভালো মেয়ে, আর আজিম সাহেব একটু খাওয়া টাওয়া পছন্দ করতেন এবং খাওয়া টাওয়া উনি ভালো খাওয়াতেন আর কি। তো যদি শুনতো আমার সেটে কাজ হচ্ছে আজিম সাহেবের, শাবানা ব্রেকের সময় চলে আসতো, এসে আমাদের সেটে এসে খাওয়া, পাশে শুটিং হচ্ছে এরকম। হ্যাঁ, তখন অনেকগুলো ফ্লোর ছিল, এই খেতে চলে আসতো আর কি। এই যে কে কোন বইয়ের হিরোইন, তো কোন সেটের হিরোইন, এটা কিন্তু কেউ বুঝতে পারতো না, এবং কে কোন বইয়ের হিরো এটা কিন্তু কেউ বুঝতে পারতো না। সব এক জায়গায় হতো, সব মানে মিলেমিশে থাকতো আর কি। পরিবার যেটাকে বলে পরিবারের মতন ছিল, সে পরিবারটা হারিয়ে ফেলেছি আমরা। আশা করি যে আবার যেন পরিবার হয়। নিশ্চয়ই ম্যাডাম। বলো আর কি প্রশ্ন আছে? প্রশ্ন না ম্যাডাম, আমি আসলে খুব কৌতূহলী হয়ে জানতে বসেছি আজকে আপনার কাছে, এবং আমাদের জন্য খুব আনন্দের যে এই চলচ্চিত্রটি আজকে চ্যানেলেতে প্রচারিত হবে এবং সেই সঙ্গে আইস্ক্রিনেও, দেশের প্রথম হাস্যরসাত্মক চলচ্চিত্র। এবং সত্যি যারা জানেন না তাদের জন্য আসলে নিশ্চয়ই আনন্দের হবে এই বিষয়টি। আমরা যে এরকম একটি ডেডিকেটেড একটি চলচ্চিত্র আমাদের আছে, বাংলা চলচ্চিত্র বাংলাদেশে, অবশ্যই এটা আমরা অনেকেই হয়তো জানতাম না আগে, কিন্তু এখন জানবেন, দেখতেও পারবেন এবং হাসতেও পারবেন। এবং এটা যদি কোনো বিদেশে পাঠানো হয় না, জি। এটা কিন্তু অনেক সুনাম অর্জন করবে, আমার 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 বিশ্বাস আর কি। আমারও তাই মনে হয় ম্যাডাম। আমি দেখি তো অনেকক্ষণ হাসলাম। আপনি বললেন যে শুটিংয়ের সময় শুটিংয়ের ডায়লগ দিতে গিয়ে আপনাকে হাসতে হয়েছে। হ্যাঁ, আর এখন তো খালি সিনেমা না, এখন তো পরিবারের এবং সিনেমার বাইরে অনেকে কিন্তু হাসতে পারে না, হাসিটা নাই, মানে সব কিছুর প্রেশারে মানুষ হাসি ভুলে গেছে। যদি এটা কেউ দেখে, আমার মনে হয় বোবা বুঝে এসে ফেলবে। সত্যি মানে সত্যি। এবং যেহেতু চলচ্চিত্রের কথা বলছি হাস্যরসাত্মক, এবং শুটিংয়ে যেহেতু হাসতে হয়েছে, তাহলে বুঝতে হবে যে আসলে কি বলবো, রচয়িতা যিনি, তার আসলে এখানে কামিয়াবি সবচেয়ে বেশি। হ্যাঁ, উনি লিখেছেন অবশ্যই। গল্পটি। তার কথা কি বলবেন একটু, তার সঙ্গে? খান জয়নুল ভাই মুক্তিযুদ্ধ সময় ৭১-এ আজিম সাহেব তো অনেক শিল্পীদের দিয়েছিলেন, বাসায় রেখেছিলেন আর কি, অনেক হিন্দু পরিবার, অনেক উনি মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছিলেন। যে সাবেক মোফাজ্জল হোসেন মায়া, তাকে, তারপরে বিচিত্রার সাদাত হোসেন চৌধুরী, উনিও মুক্তিযোদ্ধা ছিলেন, তার ভাই ফতে আলী চৌধুরী, উনি মুক্তিযোদ্ধা ছিলেন, আমাদের পাশেই ছিলেন আর কি। সামনে আমাদের বারান্দায় গিয়ে সামনে দেখা যেত। সামনে যে বাড়িটা ওনারা থাকতেন, ওটা ছিল সাহিত্যিক আশুতোষ বাবুর বাড়ি ছিল আর কি, ওই বাড়িতে ওনারা থাকতেন। তো ওই আজিম সাহেব করতেন কি, ওই মুক্তিযোদ্ধাদের সাহায্য করতেন ওষুধপত্র দিয়ে। এটা আমরা জানতাম না। আমি একদিন ওই ফতে আলী ভাই বাসায় আসছে মুরগি নিয়ে, মাথায় গামছা টামছা বেঁধে, তো তাকে 500 টাকা দিয়েছে আর কি। 500 টাকা মানে তখনকার দিনে 500 টাকা। তখন আমি বললাম যে তুমি নিলাম 2টা মুরগি, দিলে 500 টাকা। তখন আমাকে ধরে না বললো কি, এরা হচ্ছে মুক্তিযোদ্ধা, এরা এভাবে আসে, আমরা এইভাবে সাহায্য করি আর কি। যার জন্য আমার তখন একটা নতুন গাড়িও আমার বিক্রি করতে হয়েছে আর কি, সব লোকজনদের খাওয়ানোর জন্য। তখন খান জয়নুল ভাই আমাদের বাসায় ছিলেন আর কি। তো আমাদের সাথে অনেক, এবং আমাকে খুব স্নেহ করতেন খান জয়নুল ভাই। তো অনেক ঘটনা আর কি। তো উনি রাত্রে আসতো, তারপরে আমার শাশুড়ি একটু বলতে, এত রাত্রে ভয়, তো তখন তো ৭১-এ পাক হানাদার বাহিনী, এটা
তো আজিমকে বলতে যে ও এত তারা রাতে আসে কেন, আসলে সন্ধ্যায় আসবে, এত রাতের জন্য না আসে, আমাদের ভয় লাগে। ওই রাত্রে আসতো, রাত্রে এসে সে রাত্রেও খেত, আবার ভোরবেলা একটু বাটিতে ভাত রেখে দিত, ওটা খেত আর কি। তখন তো লাইট জ্বালানো যেত না, তো লাইট জ্বালাতো, তো এটাই আর্মিরা দেখবে। তো আমি বললাম খানজলিল ভাই আপনি লাইট জ্বালান কেন? তখন বললাম কি করব, আমি তো অন্ধকারে খাবো। তখন আমি করতাম কি মোমবাতি কেটে ওই বড় থাকলে লাইট, হ্যাঁ মোমবাতি কেটে আমি দিয়ে ওনার জন্য আলাদা ভাত রেখে দিতাম আর কি। আর উনি একদিন আমার, আর প্রতিদিন সকালে উনি করতেন কি আমার শ্বশুরের যে তরকারি রান্না করা থাকতো উনি ভোরবেলা আর কি। আচ্ছা, ব্যক্তি জীবনে তাহলে উনি কেমন ছিল, হাস্যরসাত্মক ছিলেন? অনেক অনেক, মানে সে পাশে থাকলে না মানে কেউ মানে না হেসে থাকতে পারবে না। আর সাংঘাতিক ভালো লিখতো, আমরা অনেক তাকে বলেছি। তারপরে আমাদের সব বইতে সে ছিল। একদিন খানজলকে খুঁজে পাওয়া যায় না, প্রোডাকশন ম্যানেজার বলে যে আজিম ভাই খানজলন নাই, কিন্তু খানজলের মেন হচ্ছে সেদিন। তো আজিম সাহেব বলছে তুই দাঁড়া আমি ওরে খুঁজে বের করি। তা আমাকে নিয়ে, আমার শুটিংয়ে ছিল, আমাকে নিয়ে গেল, নিয়ে বাসায় ঢুকলো। তোর বসে বললো কি আজিম ভাই ও তো নাই, বলে সরো তুমি দেখি কোথায় নাই। গিয়ে দেখে কি যে খাটের চাদরটা উঠালো, দেখ খাটের নিচে শুয়ে রয়েছে। সে করতো কি খাটের নিচ, খাটের উপরটা ভালো করে রেখে দিত, আর চাদরটা খাটের নিচ পর্যন্ত দেখা না যায়, নিচে বালিশ, কোল বালিশ, চাদর, মানে নিচে আর একটা বিছানা আর কি। তারপর কানটা ধরে নিয়ে আসলো, বলে যে তুই এখন শুটিং যাস নাই, ওই এই আর কি। এটা ক্যারেক্টারটা মানে আজব একটা ক্যারেক্টার একদম। এবং আজব বা যেটি বলি ম্যাডাম, সেই জন্যই আসলে এত সুন্দর চলচ্চিত্র আমাদের উপহার দিতে পেরেছিলেন সেই সময় আসলে। আর হাসানো তো সবচেয়ে কঠিন ম্যাডাম, তাই না? অসম্ভব। কাঁদানো যায়, কিন্তু হাসানোটা মানুষকে একটু কঠিন ব্যাপার। আচ্ছা, এখন হাসাতে গেলে, বা আমরা যে হাসি না বললেন, আমরা হাসা কমিয়ে দিয়েছি আগের তুলনায়, আপনি বললেন, তো এখন হাসানো কি আসলে চলচ্চিত্রের পক্ষে সম্ভব? এরকম একটা চলচ্চিত্র হ্যাঁ, যদি রাইটার থাকে অবশ্যই সম্ভব। আমাদের রাইটার নাই, আমাদের চিত্রনাট্য ভালো না, আমাদের রাইটার সেরকম নাই। আমাদের রাইটার আগে, এখনো ভালো যারা লেখে তাদের বই পড়ে কেন মানুষ? রাইট, এখনো তো পড়ে। কেন তৈরি হলো না ম্যাডাম? কেন বলবেন, কারণটা কি বলবেন? তৈরি হলো না, আমরা বললাম তো যে আমরা পরিবার থেকে সরে গেছি। আমাদের একাত্মতা, আমাদের মেধা, আমাদের শ্রদ্ধা, এফডিসি যেমন আমরা ক্যামেরা, এখন তো বসি এগুলো করি না, ক্যামেরাতে আসলে আগে ক্যামেরাকে সালাম করা, ক্যামেরাম্যানের সাথে হাত মিলানো, যে ভাই আমি শট দিচ্ছি। আপনি আজকে এসেও কথা বললেন আমাদের সামনে, এইগুলো যে শ্রদ্ধা, মেকআপ রুমে বসে মেকআপের টেবিলটা যে সালাম করা, সালামটা কিন্তু বড় কথা না, শ্রদ্ধাটা বড় কথা। তারপরে গল্প নিয়ে রিসার্চ করা, যেমন আমরা তো 15-16টা ছবি করেছি আমাদের প্রোডাকশন থেকে, সুজাতা প্রোডাকশন। দেখতাম যে নিচে বিছানা পেরে আজিম সাহেব, গাজী মাজহারুল আনোয়ার সাহেব, তারপরে পারভেজ মিউজিক ডাইরেক্টর, সত্যদা, এরা সব বসে 10টা থেকে রাত 10টা পর্যন্ত এরা গান তৈরি করতো, গল্প তৈরি করতো, কিভাবে লোকরে হাসানো হবে, এখন কান্নার সিন একটা পাবলিকের রিলিফ দেওয়া হবে কি করে। তুমি হয়তো দেখবা যে আগে কিন্তু একটা কমেডিয়ানকে চিনতো, হাসমতকে চিনতো, খানজলকে চিনতো, আলতাফকে চিনতো, আবার সুজাতা আজিমকে চিনতো, রাজ্জাক কবরীকেও চিনতো, আবার সিরাজকেও চিনতো, সুমিতাদিকেও চিনতো। কিন্তু কারণ সবগুলো ক্যারেক্টারকে প্রাধান্য দেওয়া হতো, একটা ছোট্ট ক্যারেক্টারকে প্রাধান্য দেওয়া হতো, যার জন্যে একটা তরকারিতে যদি সব মশলা ঠিক মতো হয় তরকারিটা তো সুন্দর হবেই। তো ওই গল্প তেমনি, সিনেমা, সব ক্যারেক্টার যদি ভালো হয় তো গল্প কেন ভালো হবে না? ভালো হবে না। আমাদের গল্পটা ঠিক করতে হবে। একদম। এবং আপনি অনেক বড় বড় নাম বললেন যারা আমাদের মাঝ থেকে গত হয়েছেন, যাদের চলচ্চিত্রে অবদান রয়েছে, বিশেষ বিশেষ অবদান রয়েছে, তাদের সকলের প্রতি চ্যানেলের পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। এবং আরও এমন 3জন মানুষ রয়েছে যাদের আজকে জন্মদিন। আমাদের প্রিয় জয়া আহসান অভিনেত্রী, তার আজ জন্মদিন, তাকে জন্মদিনের শুভেচ্ছা। এবং নাসির আলী মামুন, আমাদের চিত্রগ্রাহক, আলোকচিত্রী, তাকে আমাদের জন্মদিনের শুভেচ্ছা। এবং আরও একজন আছেন, তার জন্মদিন আজকে, সোহেল আব্দুল হাদি, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়জন। তাদের 3জনকে শুভেচ্ছা জানালাম। জি ম্যাডাম।
আজকে অনেক কিছু আসলে আমাদের বলার আছে, এই জন্য আসলে কোনটা ছেড়ে কোনটা বলে বুঝতে পারছি না। আরও একবার শুরুতে শেষের দিকটা আমরা চলে এসেছি, একটু জানতে চাইবো যে কীভাবে দর্শকদেরকে বলবেন এই 13 নম্বর ফেক ওস্তা গার্লিন চলচ্চিত্রটি দেখবার জন্য, কেন বলবেন বা? অনেক অনেক এই প্রজন্মের দর্শক রয়েছেন। দর্শকদের আমি সবসময় বলি যে আপনারা ড্রয়িং রুম ছেড়ে সিনেমা হলে আসুন, আমাদের উৎসাহ দেন, কারণ দর্শকই হচ্ছে আমাদের সব কিছু আর কি। তো আমি বলবো যে চ্যানেল আইতে যখন এই ছবিটা চলবে, আপনারা যদি কেউ বিষণ্ণ মনে থাকেন তারা ছবিটা দেখবেন, তারা আর যারা অনেক দুশ্চিন্তায় আছেন তারা এই ছবিটা দেখবেন, এবং যারা স্বতঃস্ফূর্তভাবে আছেন তারা বাচ্চা কাচ্চার এই ছবিটা দেখবেন। আমার মনে হয় এই ছবিটা যদি আপনারা ভালো মতো দেখেন, 15 দিনে হয়তো 1 মাসের ছবিটার গল্প আপনারা ভুলবেন না। এবং যারা হাসতে ভালোবাসে তাদের জন্য বিশেষভাবে এটি প্রেসক্রাইব বলবো। এবং প্রিয় দর্শক, আজকে দুপুর 3টা 5 মিনিটে চ্যানেল আইয়ের পর্দা এবং সেই সঙ্গে আইস্ক্রিনে একই সঙ্গে সাইমultaneously স্ট্রিম হবে, সবাই দেখতে ভুলবেন না। সবাইকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা।